গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা আগের ক্লাসে খুব সুন্দর রেসপন্স করেছো, খুব ভালো লাগলো। তাই আজকে আমরা অনুশিক্ষণে বা মাইক্রো টিচিং এর সেকেন্ড ক্লাস করব। আমরা আগের দিন ডিসকাস করেছি অনুশিক্ষণ কাকে বলে বা অনুশিক্ষণের বৈশিষ্ট্য কি, অনুশিক্ষণ চক্র কি। আমরা আগের দিন যে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো অনেক বেশি কিন্তু পাঠ্যপুস্তক কেন্দ্রিক হয়ে গেছিল। আমাদের স্বাভাবিকভাবে বুঝতে সমস্যা হতে পারে। তাহলে আজকে আমরা একটা কাজ করব, এই মাইক্রো টিচিং কে বা অনুশিক্ষণকে একটু অন্যভাবে ভাবব। ধরো আমরা কলেজের স্টুডেন্টরা মিলে ঠিক করেছি আমরা কলেজের বাৎসরিক অনুষ্ঠানে একটি নাটক মঞ্চস্থ করব এবং সেই নাটকে ডিরেক্টর হবে কে না, তোমাদের স্যার, আমি। এবং নাটকের বিভিন্ন চরিত্র থাকবে, সেখানে একজন থাকবে প্রধান চরিত্র এবং তার সঙ্গে থাকবে আরো অন্যান্য সহচরিত্র বা পার্শ্ব চরিত্র। এবার যখন আমরা নাটক মঞ্চস্থ করব, সেই নাটক মঞ্চস্থ করার আগে কিন্তু আমরা অনেক দিন ধরে রিহার্সাল দেব। প্রত্যেকটি চরিত্র তার কি পার্ট সেগুলো আমরা জানবো, আমাদের স্ক্রিপ্ট মুখস্থ করব, বারবার প্র্যাকটিস করব, বারবার রিহার্সাল করব। করতে 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 যখন আমরা ফাইনালি প্রিপেয়ার হয়ে যাব, আমরা তারপরে কিন্তু নাটকটিকে মঞ্চস্থ করব। সুতরাং এই কাজে কিন্তু রিহার্সালটা খুব প্রয়োজন। এই ক্ষেত্রে আমি কি বললাম, নাটকের একজন ডিরেক্টর থাকছে, প্রধান চরিত্র থাকছে এবং পার্শ্ব চরিত্র থাকছে। যদি কোনো একটি দিক বা যদি কোনো একটি চরিত্র যদি কিছু ভুলভ্রান্তি করে, তাহলে কিন্তু নাটকটি সুন্দরভাবে মঞ্চস্থ করা যাবে না। ঠিক একইভাবে যদি আমরা মাইক্রো টিচিং কে ভাবি, তাহলে এই মাইক্রো টিচিং এ ডিরেক্টরকে অর্থাৎ যিনি সুপারভাইজার, অর্থাৎ তোমাদের ক্ষেত্রে আমি। প্রধান চরিত্রকে, প্রধান চরিত্র হচ্ছে সেই ছেলেটি, অর্থাৎ সেই শিক্ষার্থী শিক্ষকটি, সেই স্টুডেন্ট টিচারটি যে কোনো একটি বিশেষ দক্ষতা আয়ত্ত করার জন্য একটি পাঠ দান করবে। এবং পার্শ্ব চরিত্র কারা? সেই দলের বাকি যে সদস্যরা, অর্থাৎ তোমরা বাকি যারা ছাত্র তারা। তোমাদের চরিত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, কারণ তোমাদেরকে সেই মুহূর্তে নিজেকে ভাবতে হবে যে আমরা হচ্ছি ছাত্র, আমরা ছাত্র ছাত্রী। আমাদের মানসিক বয়সকে ঠিক সেখানে নিয়ে আসতে হবে। এবং তোমাদের মধ্যে যে স্টুডেন্ট টিচারটি পাঠদান করবে, তখন তার ভূমিকা হবে একজন শিক্ষকের। যদি শিক্ষক সঠিকভাবে পাঠদান করতে চান, তাহলে সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের কিন্তু সহযোগিতা করতে হবে, তোমাদেরকে কোঅপারেট করতে হবে। ধরা যাক এই মাইক্রো টিচিং এর সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আমরা একটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। এই যে চিত্রটি আমি অঙ্কন করেছি, এই চিত্র থেকে আমরা মাইক্রো টিচিং সম্বন্ধে বুঝতে পারব। এ থেকে যে অবধি এই 10 জন ছাত্র মিলে একটি দল গঠন করেছে। এই 10 জন ছাত্রের যে দল গঠিত হয়েছে, ধরা যাক সেই দলের মধ্যে প্রথম যে ছাত্রটি এ, সে একটি পাঠদান করবে একটি নির্দিষ্ট দক্ষতা অর্জন করার জন্য। বাকি যে 9 জন সদস্য রয়েছে তারা তখন শিক্ষার্থীর ভূমিকা পালন করবে। যদি আমরা এভাবে ভাবি যে এ নামক ছাত্রটি বা এ নামক স্টুডেন্ট টিচারটি ক্লাস 5 এ গণিত বিষয়ে একটি পাঠদান করবে একটি নির্দিষ্ট দক্ষতা অর্জন করার জন্য, তখন বাকি যে 9 জন সদস্য থাকবে তাদের কাজ হবে ক্লাস 5 এর শিক্ষার্থীর ভূমিকা পালন করা। এই পাঠদানের ক্ষেত্রে এ নামক স্টুডেন্ট টিচারটি সময় পাবে 5 থেকে 6 মিনিট। এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু পর্যালোচনা করবেন এবং পর্যবেক্ষণ করবেন সুপারভাইজার, অর্থাৎ এই এস।
একে একে এ যখন একটি নির্দিষ্ট দক্ষতা অর্জন করে ফেললো বা পাঠদান করে ফেললো, তখন এ চলে আসবে এখানে, তখন বি আবার পাঠদান করবে, বি এর পর সি, সি এর পর ডি, ডি এর পর ই, এভাবে চলতে থাকবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যেই শিক্ষকের ভূমিকা পালন করছে সেই কিন্তু আবার শিক্ষার্থীর ভূমিকাও পালন করছে। এর ফলে সুবিধাটা হচ্ছে একজন টিচার যখন পাঠদান করবে, সে পাঠদান করছে সে নির্দিষ্ট ক্লাসের জন্য, তখন যারা তোমরা শিক্ষার্থীর ভূমিকা পালন করবে তখন তোমাদের মানসিক বয়সকে সেই ক্লাসে নিয়ে আসতে হবে। তোমাদেরকে ভাবতে হবে যে কিভাবে বোঝালে আমাদের কাছে সেই বিষয়বস্তুটি সহজেই আকর্ষণীয় এবং মনোগ্রাহী হয়। এটাই কিন্তু এই যে পদ্ধতি, এই যে মাইক্রো টিচিং, তার একটি অন্যতম সুবিধা। আশা করছি আমরা এখান থেকে মাইক্রো টিচিং এর একটি বৈশিষ্ট্য, একটি প্রক্রিয়া ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে এবার আমাদের জানতে হবে যে আমরা কোন কোন দক্ষতা অর্জন করব। NCERT, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 20টি দক্ষতা অর্জন করার কথা বলেছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন DLED কোর্সে 5টি দক্ষতা অনুশীলন করার কথা উল্লেখ করেছে। আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন DLED কোর্সে 5টি দক্ষতা অর্জন করার কথা বলেছে। সেই 5টি দক্ষতা আমাদেরকে মাইক্রো টিচিং এর সময় প্র্যাকটিস করতে হয়। কোন কোন দক্ষতা? প্রথম যে দক্ষতা সেটি হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা, স্কিল অফ ইন্টিগ্রেটিং নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স। দ্বিতীয় যে দক্ষতা সেটি হচ্ছে শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা, স্কিল অফ ফেসিলিটেটিং চাইল্ড সেন্ট্রিক লার্নিং। তৃতীয় যে দক্ষতা সেটি হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা, স্কিল অফ এনকারেজিং লার্নার্স টু এনকোয়ার। চতুর্থ দক্ষতা সেটি হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের স্তর, স্কিল অফ ডেভেলপিং অবজারভেশন ইন লার্নার্স। পঞ্চম দক্ষতা শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা, স্কিল অফ ইন্টিগ্রেটিং পারফর্মিং আর্ট উইথ দ্য লার্নিং সিচুয়েশন। তাহলে আমরা এই 5টি দক্ষতার নাম জানলাম। তাহলে প্রশ্ন হতে পারে যে স্যার, আমরা যদি এই 5টি দক্ষতা অর্জন করে ফেলি তাহলে কি আমরা এফিশিয়েন্ট টিচার হতে পারবো? আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই 5টি দক্ষতা অর্জন করা মানেই কিন্তু আমি এফিশিয়েন্ট টিচার হলাম তা নয়। এই 5টি দক্ষতা আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে, তার সঙ্গেও একটি দক্ষতা লাগবে, যে দক্ষতাকে আমরা বলি এক্স ফ্যাক্টর। অর্থাৎ এমন কিছু আমার টিচিং এর মধ্যে থাকবে যাতে আমার শ্রেণীকক্ষে থাকা প্রত্যেকটি শিক্ষার্থী তারা অনুপ্রাণিত হয়, তাদের সেই বিষয়ের প্রতি যে মনোযোগ, আকর্ষণ আরো বেড়ে যায়। এই এক্স ফ্যাক্টর কিন্তু আমাদেরকে রাখতেই হবে। এবার আমরা একটু আগের দিকে চলে যাব। আজকে যখন আমরা ক্লাস শুরু করলাম, আমি তোমাদেরকে কিন্তু নাটক মঞ্চস্থ করা, রিহার্সাল করা এই সম্বন্ধে কথা বলেছিলাম। তাহলে এই যে আমরা প্রত্যেকটি স্টুডেন্ট টিচার যে 5টি দক্ষতা অর্জন করলাম, বারবার অনুশীলন করলাম মাইক্রো টিচিং এর মাধ্যমে, এটি হচ্ছে আমাদের নাটকের আগের রিহার্সাল, অর্থাৎ এটা আমাদের অনুশীলন। তাহলে নাটক মঞ্চস্থ করবো কোথায়? আমরা নাটক মঞ্চস্থ করবো আমরা হচ্ছে যখন আমরা সেকেন্ড ইয়ারে প্র্যাকটিস টিচিং এ যাব, অর্থাৎ যখন আমরা বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন শ্রেণীকক্ষে গিয়ে পাঠদান করব, ওটা হচ্ছে আমাদের নাটক মঞ্চস্থ করা, অর্থাৎ প্র্যাকটিস টিচিং। আর এই মাইক্রো টিচিং এ বিভিন্ন যে অনুশীলন, বিভিন্ন দক্ষতা আয়ত্ত করা, এটা হচ্ছে আমার
রিহার্সাল। প্রথম যে দক্ষতা সম্পর্কে জানতে হবে সেই দক্ষতাটি হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা। এবার এই সমন্বয় সাধন দক্ষতা বা স্কিল অফ ইন্টিগ্রেটিং নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স, এটা কি সেটাকে জানতে হবে। দেখবে আমরা যদি এইভাবে ভাবি, যখন মানুষের জন্ম হয় তখন সে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে। প্রথমে সে বিছানায় শুয়ে থাকে, আস্তে আস্তে সে বিছানার মধ্যে উল্টে যাওয়ার চেষ্টা করে, তারপর হামাগুড়ি দেয়, তারপরে সে টলতে টলতে হাঁটতে শেখে, এরপর সুন্দরভাবে হাঁটতে পারে, তারপর দৌড়াতে পারে। আরেকটু বড় হলে তখন তার ইচ্ছে হয় সে সাইকেল চালাবে। যখন সে সাইকেল চালানো শেখা শুরু করে, সে প্রথমে কি করে, সে সাইকেলটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায়, মাঝে মধ্যে পড়েও যায়। আবার কি করে, যখন একটু সে ভারসাম্য রক্ষা করতে পারলো, সে হাফ প্যাডেল দেওয়া শুরু করে। হাফ প্যাডেল থেকে ফুল প্যাডেল। যখন মোটামুটি হয়ে গেল, সে পারলো ভারসাম্য রাখতে, সে কিন্তু একজন ভালো সাইকেল আরোহী হয়ে গেল, সে ভালো সাইকেল চালাতে শিখল। প্রথম থেকে সেই মাতৃগর্ভ থেকে বের হওয়ার পর থেকে সাইকেল চালানো অবধি দেখো আমরা একটা পর্যায়ের মধ্যে দিয়ে উত্তরণ করছি, আমাদের উত্তরণ ঘটছে। সেই ক্ষেত্রে আমার একটি দক্ষতা লাগছে। কোন দক্ষতা? ভারসাম্য রক্ষা করার দক্ষতা। এই ভারসাম্য কিন্তু প্রথম স্তরে যে ভারসাম্য, অর্থাৎ হামাগুড়ি দেওয়ার যে ভারসাম্য, সেটা কিন্তু পরবর্তী স্তরে হাঁটাতে সাহায্য করেছে। আবার হাঁটতে পারার সময় যে ভারসাম্য রক্ষা করেছি, সেটা আমাদের দৌড়ানোর সময় সাহায্য করেছে। দৌড়ানোর সময় আমরা যে ভারসাম্য রক্ষা করতে পেরেছি, সেই যে আমার অনুভূতিটা, সেই শিখনটা কিন্তু আমার পরবর্তী ক্ষেত্রে সাইকেল চালাতে সাহায্য করেছে। এরপর আমরা ভাবলাম যে আমি বাইক চালাবো। বাইক চালানো কিন্তু আর খুব বেশি কঠিন হবে না, কারণ অলরেডি আমি ব্যালেন্স করতে পারি। একটি টু হুইলারে কিভাবে ব্যালেন্স করতে হয় আমি জেনে গেছি। এক্ষেত্রে আমার আরেকটু কিছু আমার এক্সট্রা বিষয় জানতে হবে, যেমন গিয়ার, ক্লাচ, ব্রেক, পিকআপ, এগুলো আমাদের জানতে হবে। ওটাও আয়ত্ত করতে পারলে কিন্তু আমি একজন ভালো কিন্তু বাইকার হয়ে যাব। এটা কেন বললাম? এটা বলার কারণটাই হচ্ছে যে আমাদের বর্তমান যে শিখন, সেটা কিন্তু আগের শিখনের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ আমি এখন যেটা শিখছি সেটা কিন্তু আগের শেখার সঙ্গে সম্পর্কিত। তাই যদি আমরা এইভাবে ভাবি যে বিভিন্ন বিষয়ের মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করি, বা পূর্বে শেখা কোনো বিষয়ের সঙ্গে যদি বর্তমান শেখা কোনো বিষয়ের সম্পর্ক স্থাপন করি, তাহলে সেই শেখাটা কিন্তু আমাদের একটা উপযুক্ত শেখা হবে। অর্থাৎ আমার জ্ঞানের, আমার শেখার কিন্তু সার্বিক বিকাশ ঘটবে। এটাকেই বলা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা। অর্থাৎ পূর্বের শিখন এবং বর্তমান শিখন, বিভিন্ন বিষয়ের মধ্যে শিখন, এদের মধ্যে একটি সমন্বয় ঘটানো, যে সমন্বয়ের ফলে আমার বর্তমান শিখনটি সম্পূর্ণ হবে এবং সেই বিষয়ে আমি একটি সঠিক জ্ঞান লাভ করতে পারব। এই সমন্বয় সাধন দক্ষতা আমাদের প্রত্যেকটি স্টুডেন্ট টিচারদের মধ্যে থাকা বাঞ্ছনীয়। এর মানে যখন আমরা পাঠদান করব, আমরা এমনভাবে পাঠদান করব যাতে শিক্ষার্থীরা তাদের পূর্বের জানা বিষয়ের সঙ্গে বর্তমান বিষয়ের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করতে পারে, বা যাতে সে বিভিন্ন বিষয়ের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করতে পারে। এই দক্ষতা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে তৈরি করতে হবে এবং একইভাবে আমাদেরকে জানতে হবে, অর্থাৎ যারা আমরা স্টুডেন্ট টিচার, যারা আমরা মাইক্রো টিচিং প্র্যাকটিস করছি, তাদেরকে আমাদের জানতে হবে যে আমরা কিভাবে সমন্বয় সাধন ঘটাতে পারি। এর জন্যই কিন্তু ডিএলএড কোর্সের মাইক্রো টিচিং এর যে 5টি আমাদের স্কিল রয়েছে, তার প্রথম গুরুত্বপূর্ণ স্কিলটি হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা। এই সমন্বয় সাধন দক্ষতার আবার কিছু আচরণাঙ্গ রয়েছে, বা একেও আমরা বলতে পারি কম্পোনেন্টস। কি কি রয়েছে? স্টুডেন্ট টিচারটি
যে লেসন প্ল্যানটি তৈরি করবে তাকে মাথায় রাখতে হবে যেন সেখানে সে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ এই আচরণটি ব্যবহার করতে পারে। অর্থাৎ সে এমন ভাবে পাঠদান করবে বা তার পাঠদানের মধ্যে এমন কোনো প্রশ্ন থাকবে, বিষয়বস্তু থাকবে যেখানে এই আচরণটি আমরা কভার করতে পারি। একেই বলা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় করো। ধরা যাক একজন স্টুডেন্ট টিচার, সে একটি মাইক্রো লেসন প্ল্যান যখন সে মাইক্রো টিচিং দিচ্ছে তখন তার আলোচ্য বিষয় হলো সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ পড়াতে গিয়ে সে প্রথমেই বলতে পারে যে সালোক সংশ্লেষে উদ্ভিদ যে খাদ্য প্রস্তুত করে সেই খাদ্যের যে শক্তি সঞ্চিত থাকে সেই শক্তির উৎস কি? কোন একটি ছাত্র তখন বলল সূর্য। তখন আরেকজন ছাত্র প্রশ্ন করতে পারে যে সূর্যের যে এই তাপ, সূর্য থেকে যে আমরা আলো পাই, এই আলোর উৎস কি? তার মানে কি? তার মানে তুমি যখন সালোক সংশ্লেষ পড়াচ্ছ এটি জীবন বিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞানের একটি বিষয়। সেখানে একটি ছাত্র জিজ্ঞেস করলো যে সূর্যের আলোর উৎস কি? তার মানে আমার তখন কিন্তু ভৌগোলিক জ্ঞানও আমাদেরকে কিন্তু তাকে উপস্থাপন করতে হবে, বা ফিজিক্সের যে জ্ঞান সেটাও কিন্তু আমাদেরকে স্টুডেন্টদের সামনে উপস্থাপিত করতে হবে। তার মানে আমি এখানে জীবন বিজ্ঞানের সাথে ভৌত বিজ্ঞানের একটি সম্পর্ক স্থাপন করলাম। আবার আরেকজন বলল যে স্যার সূর্যের ইংরেজি কি? তখন সেই স্টুডেন্ট টিচারটি বলল যে সূর্যের ইংরেজি হচ্ছে সান, SUN, সান মানে সূর্য। অর্থাৎ এখানে আমি সূর্য অর্থাৎ এখানে আমি জীবন বিজ্ঞানের সঙ্গে কিন্তু ইংরেজির কিন্তু একটি সম্পর্ক স্থাপন করলাম। এইভাবে আমার শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ এই স্কিলটি, এই কম্পোনেন্টটি আমরা ব্যবহার করব। আচ্ছা, দ্বিতীয় যে আমাদের আচরণ আছে সেটি হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। পাঠদানকালে আমি শিক্ষার্থীর কাছে সেই নির্দিষ্ট বিষয়ভিত্তিক কিছু প্রশ্ন করব, যে প্রশ্ন থেকে শিক্ষার্থীরা কোনো মৌলিক বা বিশেষ কোনো একটি উদাহরণ প্রদান করতে পারে। আমরা সৌরজগৎ সম্বন্ধে কোনো পাঠদান করছি। একজন স্টুডেন্ট টিচার সে সৌরজগৎ সম্বন্ধে পাঠদান করছে। তখন সে ছাত্রদের প্রশ্ন করলো যে আমরা জানি আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী একটি গ্রহ, তোমরা এরকম আর দু একটি গ্রহের নাম বলতে পারবে? তখন একজন বলল মঙ্গল, একজন বলল শুক্র, একজন বলল বুধ। অর্থাৎ আমি এখানে ওদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ করলাম, নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভর করে কিছু দৃষ্টান্ত আমি গ্রহণ করলাম। তাহলে আমি এমন ভাবে একটি পাঠ টিকা প্রস্তুত করব, লেসন প্ল্যান প্রস্তুত করব, যেখানে আমি শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ করতে পারি। তৃতীয় যে আচরণ সেটি হচ্ছে শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ। আমাদের কিন্তু এই দৃষ্টান্ত গ্রহণ আর যথাযথ উদাহরণ এর মধ্যে একটুখানি গুলিয়ে যায় বা মনে হয় দুটো একই প্রকার। এদের মধ্যে একটু পার্থক্য আছে। দৃষ্টান্ত গ্রহণকে আমরা বলতে পারি ওপেন এন্ডেড, যার একাধিক উত্তর হতে পারে। আবার যথাযথ মানে স্পেসিফিক, ক্লোজ এন্ডেড, যার নির্দিষ্ট একটি উত্তর হবে। যেমন এই সৌরজগৎ, যদি আমি প্রশ্ন করি কোনো ছাত্রকে যে বলতো আমাদের যে সৌরজগৎ, সেই সৌরজগতে কোন নক্ষত্রকে কেন্দ্র করে সমস্ত গ্রহরা আবর্তন করছে ও পরিক্রমণ করছে, তখন একটি ছাত্র বলল যে স্যার সূর্য। তার মানে এর একটি উত্তর হবে সূর্য, সূর্য ব্যতীত অন্য কোনো উদাহরণ কিন্তু এখানে হবে না। এটাকে আমরা বললাম যথাযথ উদাহরণ। তাহলে আমি এমন ভাবে একটি লেসন প্ল্যান তৈরি করব যেখানে আমি শিক্ষার্থীদের কাছ থেকে স্পেসিফিক এক্সাম্পল পেতে পারি। সর্বশেষ সাধারণীকরণ অর্থাৎ সামারাইজ করা। আমি যে সমস্ত বিষয়ে পাঠদান করলাম, যে যে বিষয়ে আমি আলোচনা করলাম,
সেই সমগ্র বিষয়টি একটি জিস্ট তৈরি করে তাদের সামনে উপস্থাপন করা, বা কোনো একটি ছাত্র বা ছাত্রীকে প্রশ্ন করে বলা যে তাহলে আজকের পাঠ থেকে তাহলে বলো তো আমরা কি কি বুঝতে পারলাম। সে সমগ্র অংশটিকে সামারাইজ করে সারসংক্ষেপ করে সে বলবে। এটি হচ্ছে সাধারণীকরণ। তার মানে আমরা যখন সমন্বয় সাধন দক্ষতা, এই দক্ষতাটি আমরা চর্চা করব, তখন প্রত্যেকটি স্টুডেন্ট টিচারকে এমন ভাবে লেসন প্ল্যান তৈরি করতে হবে যেখানে এই দক্ষতার প্রত্যেকটি কম্পোনেন্ট ব্যবহার করা হয়, এবং সেই দক্ষতার যখন আমরা কম্পোনেন্টগুলো ব্যবহার করব সেটি আমরা ন্যূনতম একবার ব্যবহার করবই, বা একের অধিকও আমরা ব্যবহার করতে পারি। এইভাবেই কিন্তু একটি দক্ষতা আমরা অর্জন করতে পারব। এরপরে আমরা এই সমন্বয় সাধন দক্ষতার লেসন প্ল্যান সহ আমরা ব্যাখ্যা করব। তাহলে এবার আমরা সমন্বয় সাধন দক্ষতার একটি লেসন প্ল্যানের প্রতি আলোকপাত করব। আমরা যে ফরম্যাটটি দেখতে পাচ্ছি, এই ফরম্যাটটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্বারা নির্দেশিত ও নির্ধারিত। এই ফরম্যাটটি যেন কোনো রকম কোনো পরিবর্তন না হয়, তোমাদের সবসময় এই বিষয়টি মাথায় রাখতে হবে। ফরম্যাটটি ঠিক যেভাবে আছে এভাবেই রাখতে হবে। ফরম্যাটের প্রথম যে অংশ একদম বাঁদিকে দেখো, প্রথমে লেখা রয়েছে শিক্ষণ সংস্থার নাম, অর্থাৎ বিদ্যানগর গভর্নমেন্ট পিটিটিআই আমাদের এখানে লিখতে হবে। শ্রেণী, তুমি যে ক্লাসের বিষয়ে পড়াচ্ছ সেই ক্লাসটির নাম এখানে লিখতে হবে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, যেটা তুমি যে ক্লাসে পাঠদান করছো সেই ক্লাসের এখানে লিখতে হবে। তারপর শিক্ষার্থীর সংখ্যা, আমরা বলেছিলাম 10 জন করে একটি দল, তাহলে 9 জন এখানে হবে, একজন টিচিং দিচ্ছে। সময় 5 থেকে 6 মিনিট। শিক্ষার্থী শিক্ষকের নাম, যে পাঠদান করবে তার নাম। ক্রমিক সংখ্যা, তার ক্লাসের রোল নাম্বার কত সেই রোল নাম্বারটি। তারপর তারিখ, অর্থাৎ তুমি যেই দিন পাঠদান করছো সেই দিনটি। মধ্যে থাকবে আচরণাঙ্গ সমূহ, অর্থাৎ সমন্বয় সাধন দক্ষতার কোন কোন আচরণ রয়েছে সেগুলি একে একে লিখতে হবে, 1, 2, 3, 4। তারপর একদম ডান দিকে বিষয়, বিষয় লিখবে। তুমি যদি পরিবেশ পড়াও তাহলে তোমার বিষয় থাকবে আমাদের পরিবেশ। ধরো এখানে যে এককটি আছে সেটি হচ্ছে শরীর। এবার শরীর একটি বড় অধ্যায়, তার দুটো অংশকে আমি ভাগ করেছি, একে বলা হলো উপ একক। প্রথমটি ঠিকঠাক খেলা আর ঠিক মতো বলা, দ্বিতীয়টি গা, হাত ও পায়ের যত্ন। আজকের পাঠ, তার মানে আমি আজকে কি পড়াচ্ছি, আমি সমগ্র অংশটি পড়াচ্ছি, তাই আমি এখানে উল্লেখ করব সমগ্র অংশ। এরপর তোমাদের দ্বিতীয় যে অংশটি আছে ফরম্যাটের, সেই দিকে আলোকপাত করতে হবে। যদি আমরা দ্বিতীয় অংশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো দ্বিতীয় অংশে একদম বাঁদিকে আছে শিক্ষকের কাজ বা আচরণ। এর আগে একটি বিষয়বস্তু কিন্তু দিতে হবে, যেটা এই ফরম্যাটটায় নেই, তোমাদেরকে সেটা অ্যাড করতে হবে, সেটি হচ্ছে বিষয়বস্তু। আমি আরেকটি নমুনা এর সঙ্গে দিয়ে দেব বাংলার, সেখানে দেখবে বিষয়বস্তু উল্লেখ করা আছে। তাহলে একদম বাঁদিকে হবে প্রথমে বিষয়বস্তু, তারপরে হবে শিক্ষকের কাজ বা আচরণ, অর্থাৎ তুমি যে কাজগুলি করবে। তারপরে হবে শিক্ষার্থীর কাজ ও আচরণ, যেটা শিক্ষার্থী করবে। এবং পরে হচ্ছে আচরণাঙ্গ সমূহ, অর্থাৎ এই কাজের মাধ্যমে আমরা কোন আচরণটি সম্পাদন করলাম। এক্ষেত্রে মনে রাখতে হবে, তুমি যে টিচিং দেবে তুমি আগেই ঠিক করে নেবে যে তুমি তোমার গ্রুপে কোন সদস্যকে কোন প্রশ্ন করবে। তার জন্য কি করবে, তুমি সেই সদস্যকে আগে থেকেই বলে দেবে এবং তাকে যে প্রশ্নটি তুমি করবে সেই প্রশ্নটি তাকে একটি চিরকুটে লিখে দেবে। যখন তুমি সেই প্রশ্নটি সেই ব্যক্তিকে করবে সে তার উত্তরটি দেবে। এতে তাহলে কোনো প্রকার কোনো কনফিউশন কিন্তু তৈরি হবে না, মানে কাকে আমি প্রশ্ন করব, কে উত্তর দেবে, এরকম কোনো সমস্যা হবে না। তাই তুমি আগে থেকে নির্বাচিত করে রাখবে
যে তুমি গ্রুপের কোন সদস্যকে কোন প্রশ্নটি করবে। ধরা যাক এখানে প্রথম প্রশ্নটি আছে, কাবাডি খেলার সময় কি বলতে হয়। এই প্রশ্নটি তুমি করলে, ধরলাম তোমার দলে বি নামক সদস্যটি এর উত্তর দিল কাবাডি কাবাডি। তাহলে এর মাধ্যমে আমরা কোন আচরণটি সম্পাদন করলাম না, শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ। আবার ধরো তুমি প্রশ্ন করলে বুড়ি ছোঁয়া খেলার সময় কি বলা হয়, তখন সি নামক সদস্যটি উত্তর দিল চু। তাহলে এখানে আমি কি করলাম, আমি অন্য খেলার সঙ্গে সমন্বয় স্থাপন করলাম, কাবাডি খেলার। তাহলে এটি হচ্ছে একটি সমন্বয় সাধন হয়ে গেল। আবার তুমি প্রশ্ন করলে কাবাডি খেলার সময় কাবাডি কাবাডি বলা আমরা কিসের সাহায্যে শুনতে পাই, তখন ডি নামক সদস্যটি বলল কানের সাহায্যে। তাহলে এখানেও কিন্তু শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ করা হলো। এইভাবে একে একে তুমি প্রত্যেকটি প্রশ্ন করবে এবং শিক্ষার্থীরা উত্তর দেবে। এর মাধ্যমে একটি করে আমরা আচরণ সম্পাদন করব। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা কিন্তু এই টিচিং দেওয়ার সময় একটি টিএলএম ব্যবহার করব, অর্থাৎ একটি চার্ট ব্যবহার করব। সেই চার্টে আমার যে বিষয়বস্তু তার উপরে একটি ডায়াগ্রাম বা ছবি আঁকা থাকবে, যে ছবিটি দেখে আমি সেই বিষয়বস্তু সম্পর্কে একটি প্রাথমিক ধারণা লাভ করতে পারি। এবং সেই ডায়াগ্রামটি বা সেই চার্টটি একটি হেডিং রাখবে। হেডিংটি হবে তুমি যে দক্ষতাটি দিচ্ছ সেই দক্ষতার উপরে। তাহলে এখানে হেডিং হবে সেই চার্টটির সমন্বয় সাধন দক্ষতা। পড়ানোর মধ্যে কোনো বিষয়ের উপর নির্ভর করে তুমি সেই চার্টটিকে শো করতে পারো বা দেখাতে পারো। সেই চার্টটি শো করার সময় তুমি কিন্তু ইন্ডিকেটর ব্যবহার করবে, আঙুল বা হাত ব্যবহার করবে না, অর্থাৎ কোনো স্টিক বা ইন্ডিকেটর তুমি ব্যবহার করবে। তুমি এর সঙ্গে কোনো মডেলও ব্যবহার করতে পারো, তাহলে তোমার কিন্তু পাঠদান আরো সুন্দর হবে। এইভাবে তুমি তোমার একটি লেসন প্ল্যান সম্পন্ন করবে এবং উক্ত লেসনের উপর তুমি একটি পাঠদান করবে, অর্থাৎ এর মাধ্যমে তুমি একটি দক্ষতা আয়ত্ত করবে। এই সম্পূর্ণ যে প্রসেসটি চললো সেটি পর্যবেক্ষণ করলো কে, একজন সুপারভাইজার। দেখো, প্রত্যেকটি লেসন প্ল্যানের শেষে তোমাদের একটি সপ্তম মান রেটিং স্কেল লিখে রাখতে হবে। সপ্তম মান রেটিং স্কেল মানে যার মধ্যে নির্দিষ্ট দক্ষতার প্রত্যেকটি আচরণ উল্লেখ করা থাকবে এবং সেখানে আমরা গ্রেড ভাগ করে দেব, অর্থাৎ চমৎকার মানে খুব ভালো, ভালো গড়, গড়ের নিচে, দুর্বল, খুব দুর্বল। যদি তুমি শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সমন্বয় সাধন এই আচরণটি খুব সুন্দরভাবে সম্পাদন করতে পারো, তাহলে সেক্ষেত্রে পর্যবেক্ষক চমৎকার অর্থাৎ 7 ঘরের টিক দেবে। তার মানে তোমার এই আচরণটি খুব সুন্দরভাবে সম্পাদিত তোমার দ্বারা হয়েছে। দ্বিতীয় যে আচরণ, শিক্ষার্থীদের নিকট থেকে দৃষ্টান্ত গ্রহণ, তুমি এই আচরণটিও সম্পাদন করেছো, তোমার এটি খুব ভালো হয়েছে, তাহলে এখানে পর্যবেক্ষক খুব ভালোর ঘরে টিক দেবে। এইভাবে সে প্রত্যেকটি আচরণের ঘরে নির্দিষ্ট জায়গাতে সে টিক দেবে এবং সবার শেষে পর্যবেক্ষক কিন্তু সাইন করে দেবে এবং তিনি একটি মন্তব্য লিখে দেবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে এই সম্পূর্ণ বিষয়টি একটি দক্ষতার উপরে হলো। এভাবে আমাদেরকে কিন্তু 5টি দক্ষতাই আমাদের আয়ত্ত করতে হবে এবং প্রত্যেকটি লেসন প্ল্যানের শেষে সপ্তম মান রেটিং স্কেল দিতে হবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, আমরা কিভাবে এই প্রক্রিয়াটি সম্পাদন করব। প্রথমে ধরা যাক 10 জন সদস্যের প্রথম যে সদস্য এ, সে পাঠদান করবে। তাহলে সে প্রথমে কি করবে, পেছনে যে সুপারভাইজার বসে আছেন তার টেবিলে গিয়ে তার যে লেসন প্ল্যানটি সেটি সাবমিট করবে। তারপর সে চলে যাবে যে ডায়াসে, যেখান থেকে সে পাঠদান করবে। শিক্ষার্থী জায়গায় বসে থাকবে। যেগুলি বোর্ডে লেখার মতো বিষয়, যেমন শিক্ষণ সংস্থার নাম, এগুলো লেখার দরকার নেই বা লিখে রাখতেও পারো, এগুলো আগে থেকে লেখা থাকবে। শিক্ষণ সংস্থার নাম, শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা, সময়, এগুলো সব আগে থেকে লিখে রাখবে। চেঞ্জ হবে কোনগুলো, যেমন শিক্ষণ সংস্থার নাম সবার ক্ষেত্রে একই থাকবে,
শ্রেণীটা যে যে ক্লাস পড়াবে সেই ক্লাসে, শিক্ষার্থীর সংখ্যাও এক থাকবে, সময়ও এক থাকবে, শিক্ষার্থী শিক্ষকের নাম এটি বদলে যাবে, ক্রমিক সংখ্যা তার বদলে যাবে, তারিখ যদি আমি একদিনেই করি তাহলে তারিখও এক থাকবে। আর আচরণাঙ্গ সমূহগুলো লেখার দরকার নেই। বিষয় বা একক উপ একক আজকের পাঠ এগুলো যে যে বিষয়ে পড়াবে সেই বিষয় অনুযায়ী এগুলোকে চেঞ্জ করতে হবে। তোমার এগুলো লেখা থাকলেও তুমি লিখে ফেললে, তারপরে সুপারভাইজার একটি স্টার্টিং বেল দেবে। যেই বেল পড়লো তুমি শুরু করলে, তুমি পাঠদান করলে, 5 মিনিটের মাথায় যে সুপারভাইজার তিনি আরেকটি বেল দেবেন। তার মানে তোমার হাতে আর 1 মিনিট বাকি আছে। যেই 6 মিনিট হয়ে গেল তখন কিন্তু সুপারভাইজার লাস্ট বেল দেবেন। তার মানে তোমার এই 6 মিনিটের মধ্যে এই দক্ষতাটি তুমি অনুশীলন করলে। এভাবে প্রত্যেকটি স্টুডেন্ট টিচারকে একে একে এই দক্ষতাগুলি অনুশীলন করতে হবে। এটি হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা, পাঠটিকা ও পাঠদান করার একটি নমুনা। আশা করছি এই ভিডিও থেকে তোমরা সমন্বয় সাধন দক্ষতা সম্পর্কে বুঝতে পারলে। তোমাদের কাজ থাকবে এই সমন্বয় সাধন দক্ষতার উপরে একটি লেসন প্ল্যান তৈরি করা। যখন কলেজ খুলবে তখন আমরা প্র্যাকটিস করব এবং এরপরে আমাদের কিন্তু ইন্টারনাল পরীক্ষা হবে। থ্যাংক ইউ, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।